হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাইন্ড গেম। আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির 5th লেকচার। ওকে, লাস্ট লেকচারে কিন্তু আমরা নেহেরু কমিটি সম্পর্কে পড়েছিলাম এবং বিভিন্ন অ্যাক্ট সম্পর্কে আমরা পড়েছিলাম, যেমন মন্টেগু অ্যাক্ট, মন্টেগু চেমস্ফোর্ড অ্যাক্ট, সেগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের কি হবে, নেহেরু কমিটির প্রপোজাল হবে এবং 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে আমরা পড়ব এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিভাবে গঠন হলো, কিভাবে প্রথম কে দাবি করেছিল সেই সম্পর্কে আমরা পড়ব। ওকে, আমাদের চ্যাপ্টার চলছিল কিন্তু ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। চলো, ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশন অফ কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের বিকাশ আমরা পড়ছিলাম। ওকে, আমরা নেহেরু কমিটির 11 জন মেম্বার এর আগের ভিডিওতে কিন্তু আমরা কমপ্লিট করেছি। আজকে নেহেরু কমিটির প্রপোজাল সম্পর্কে পড়ব। ওকে, নেহেরু কমিটির প্রপোজাল। প্রপোজাল অফ নেহেরু কমিটি। কি কি প্রপোজাল এখানে করা হয়? এক নম্বরে আমরা দেখব টু গেট দ্য স্ট্যাটাস অফ ডোমিনিয়ন স্টেট। ডোমিনিয়ন স্টেট মানে হচ্ছে যে ব্রিটিশরাই কিন্তু ব্রিটিশের অধীনেই ভারত থাকবে, কিন্তু ভারতের রাজ ব্যবস্থা কে চালাবে? ভারতীয়রাই চালাবে। সেটাকে আমরা বলবো ডোমিনিয়ন স্টেট। এই ডোমিনিয়ন স্টেটের কিন্তু দাবি হয় আমাদের নেহেরু কমিটির প্রপোজালে। 2 নম্বর, যারা প্রাপ্তবয়স্ক হবে তারা ভোটিং পাওয়ার পাবে, অ্যাডাল্ট ভোট রাইট। অ্যাডাল্ট ভোট রাইট, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, এর আগে আমরা দেখেছিলাম মন্টেগু অ্যাক্ট যখন আমরা পড়ছিলাম 1909-এ, সেখানে দেখেছিলাম যে মুসলিমদের জন্য সেপারেট ইলেকশন ডিভিশনের প্রাবধান করা হয়েছিল, কিন্তু এখানে প্রপোজালে কি করা হয়? মুসলিমদের জন্য কোনো সেপারেট ইলেকশন ডিভিশন থাকবে না। নো সেপারেট ইলেকশন ডিভিশন ফর মাইনরিটিস। ওকে, নো সেপারেট ইলেকশন ডিভিশন for minorities. Okay, কিন্তু but they will get reserve seat, কিন্তু তাদের কি হবে? সিটটা রিজার্ভ থাকবে as per their population, but they will get reserved seats as per their population. তাদের পপুলেশনের বেসিসে তারা কিন্তু রিজার্ভ সিট পাবে, কিন্তু সেপারেট ইলেকশন ডিভিশন থাকবে না। 4 নাম্বার হয়ে যাবে আমাদের ফান্ডামেন্টাল রাইট। আমাদের ফান্ডামেন্টাল রাইট দিতে হবে, ফান্ডামেন্টাল মৌলিক অধিকার দিতে হবে। ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এই পর্যন্ত ভারতে কিন্তু ভারতীয়রা কোনো মৌলিক অধিকার পায়নি। ফান্ডামেন্টাল রাইট বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 3-তে পড়ে থাকি আমরা, পার্ট 3, যেটা আমরা কিন্তু আর্টিকেল নাম্বার 12 থেকে 35 পর্যন্ত আমরা পড়বো। যখন আমরা পার্ট 3 পড়বো তখন আমরা ডিটেলস পড়বো হোয়াট ইজ ফান্ডামেন্টাল রাইট। ওকে, 5 নাম্বার, এটি সুপ্রিম কোর্টের ডিমান্ড হয়ে যায়। সুপ্রিম কোর্ট থাকতে হবে একটি। ওকে, 6 নাম্বার, ইকুয়াল রাইট টু ওমেন, মহিলাদের সমান অধিকার দিতে হবে। ইকুয়াল রাইট টু ওমেন, মহিলারাও কি হবে? সমান হবে সব ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে হোক, ভোটিং পাওয়ারে হোক, সব ক্ষেত্রেই মহিলারা কি হবে? সমান অধিকার পাবে। ওকে, নেক্সটে চলে যাই। এখানে লিখছি 7, আমাদের ভারতে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স, মানে রিলিজিয়ান নিয়ে কিন্তু পলিটিক্স চলছে ভারতে। ওকে,
এই সময় কি করে দেওয়া হয়, সেপারেশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স, ওকে, ধর্ম এবং রাজনীতিকে সেপারেট করে দেওয়া হয়, সেপারেশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স। ধর্ম এবং রাজনীতি কি হবে, সেপারেট হবে। কোনো রাজনৈতিক নেতা কোনো সবাই গিয়ে স্টেজে উঠে এইভাবে করে বলতে পারে না যে তোমরা সমস্ত মুসলিম আমাকে ভোট করো, বা তোমরা সমস্ত হিন্দু আমাকেই ভোট করো, ওকে। হিন্দু মুসলিম এই সমস্ত ওয়ার্ড ইউজ করে ধর্ম প্রচার করতে পারবে না। এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রাবধান করে দেওয়া হয়, ওকে। এরপরে কি হয়, সর্বদলীয় বৈঠক ডাকা হয়, কারণ বারকানহেটের সাথেই চুক্তি ছিল আমাদের মতিলাল নেহরু যে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে এবং প্রত্যেকটা দলের নেতাদের সিগনেচার নিতে হবে, প্রেসিডেন্টের সিগনেচার নিতে হবে, ওকে। সমস্ত রাজনৈতিক দল সিগনেচার করলেও একটি রাজনৈতিক দল ছিল সে কিন্তু সিগনেচার করেনি, সেটা হচ্ছে আমাদের মুসলিম লীগ। মুসলিম লীগের তখন হেড কে ছিলেন আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ, ওকে। মোহাম্মদ আলী জিন্নাহ কেন সিগনেচার করেনি, কারণ তার ডিমান্ড ছিল সেপারেট ইলেকশন ডিভিশন ফর মাইনরিটিসের জন্য সেপারেট ইলেকশন ডিভিশন থাকবে। এই 3 নাম্বারটাই হয়ে যায় আমাদের কন্ট্রাডিক্ট, এটা আমাদের কন্ট্রাডিক্ট হয়ে যায়, এর কারণ এর ডিমান্ড করে বসে আমাদের মুসলিম লীগ। এ কারণে কি করে, মুসলিম লীগ কিন্তু সিগনেচার করে না, মানে মোহাম্মদ আলী জিন্নাহ সিগনেচার করে না, মোহাম্মদ আলী জিন্নাহ ডিড নট সিগনেচার, আমি এখানে ক্রস দিয়ে দিলাম, সিগনেচার করলো না। এই কারণে কি হলো, এই প্রপোজাল কি হলো, ক্যান্সেল হয়ে গেল, ওকে। আমাদের এই নেহরু কমিটি যে প্রপোজাল করলো সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। তার কারণই হচ্ছে আমাদের আলী জিন্নাহ সেপারেট ইলেকশন ডিভিশনের ডিমান্ড করে বসলো, ওকে। নেক্সট চলে যায়। এরপরে কি হয়, এর আগে আমরা দেখলাম যে স্বরাজের ডিমান্ড হয়েছিল, কিন্তু এরপরে আমাদের ন্যাশনাল কংগ্রেস এম রাখে সেটা হচ্ছে আমাদের পূর্ণ স্বরাজের। সেটা হচ্ছে আমাদের, আমরা প্রত্যেকেই জানি যে 26শে জানুয়ারি 1930 সালে কংগ্রেস আমাদের কি করে, পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করে, কমপ্লিট সেলফ রুল। 26শে জানুয়ারি 1930-এ কি হয়, পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করে, পূর্ণ স্বরাজের লক্ষ্য রাখে, না ডোমিনিয়ন না স্বরাজ, আমার পূর্ণ স্বরাজ লাগবে, পূর্ণ স্বরাজ, ওকে, যেটাকে আমরা বলি কমপ্লিট সেলফ রুল। নেক্সটে চলে যাই। এরপরে আমরা জানি যে আমাদের ভারতে কি হয়, ভারতে না লন্ডনে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। কারণ হচ্ছে সাইমন কমিশনে যে রিপোর্টটা তৈরি করেছিলেন সেখানে কোনো ভারতীয় ছিলেন না, আর সাইমন কমিশন কি হয় 1930-এ তার রিপোর্ট পেশ করে। 1930-এ সাবমিটেড সাইমন কমিশন রিপোর্ট, সাইমন কমিশন সাবমিটেড রিপোর্ট। তার রিপোর্ট পেশ করে। সাইমন কমিশন কার উপরে কাজ করছিল, যে ভারতে আমাদের বিভিন্ন প্রদেশের যে ডায়াটি সিস্টেম লাগু ছিল সেগুলো ঠিকঠাকভাবে কাজ হচ্ছে কিনা তার উপরে রিপোর্ট পেশ করেছিল, কিন্তু সেখানে কোনো ভারতীয়রা ছিল না। নিঃসন্দেহে তাহলে সেই রিপোর্টে ট্রান্সপারেন্সি থাকবে না, পারদর্শিতা ট্রান্সপারেন্সি থাকবে না, সেখানে ভুলভাল কোনো কিছু রিপোর্ট হতেই পারে, কারণ সেখানে ভারতীয়রা নেই, ওকে। তারা নিজের স্বার্থে রিপোর্টটা তৈরি করবে। এই কারণে কি হয়, সাইমন কমিশনের ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য ব্রিটেন পার্লামেন্ট কি করে, একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করে, সেটা হচ্ছে লন্ডনে। সেখানে কি হবে, ভারত থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করা হবে এবং তারা সেখানে ডিবেটে বসবে যে সাইমন কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা ঠিকঠাক আছে কিনা, ওকে। সে কারণে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক আমাদের আয়োজন হয়ে যায় 1930-এ। রাউন্ড টেবিল বৈঠক, রাউন্ড টেবিল কনফারেন্স, টেবিল কনফারেন্স। আমাদের 3টে রাউন্ড টেবিল বৈঠক আমাদেরকে পড়তে হয়। এক হচ্ছে 1930, 2 হচ্ছে 1931 অ্যান্ড 3 হচ্ছে 1932-এ, ওকে। রাউন্ড টেবিল বৈঠক যেটা পুরোপুরি, এটা কোথায় হবে, সেটা হচ্ছে আমাদের লন্ডনে হবে, লন্ডনে হবে, ওকে।
ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস পার্টিসিপেট করলেন না। এখানে কে করলেন? ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর, ওকে। আর ডক্টর বি আম্বেদকর এ কিন্তু 3টে রাউন্ড টেবিল বৈঠকেই পার্টিসিপেট করেছিলেন, ওকে। 3টে রাউন্ড টেবিল বৈঠকে কিন্তু ডক্টর বি আম্বেদকর পার্টিসিপেট করেছিলেন, কিন্তু এই 3টের মধ্যে শুধুমাত্র একটিতেই কংগ্রেস থেকে পার্টিসিপেট করা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে 1931-এ। কে পার্টিসিপেট করবে? আমরা প্রত্যেকে জানি ওয়ান ম্যান আর্মি আমাদেরকে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু 1931 সালে পার্টিসিপেট করে। এর আগের কিছু হিস্ট্রি, 1931 সালে কিন্তু আমাদের কংগ্রেসের একটা সেশন হয়েছিল। নোট দিয়ে লিখছি এখানে আমি, নোট। 1931-এ কংগ্রেসের কিন্তু সেশন হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কারাচি সেশন। এই কারাচি সেশনে এম রাখা হয় ফান্ডামেন্টাল রাইটের, মৌলিক অধিকারের এম রাখা হয়, ওকে, কারাচি সেশনে। আর এই কারাচি সেশনের সভাপতিত্ব করছিলেন, চেয়ারম্যান আমাদের বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। বি লিখলাম, সর্দার বল্লভের বি লিখলাম, ভাইয়ের ভি লিখলাম, আর প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেলকে কি করছিলেন? সভাপতিত্ব করছিলেন আমাদের কারাচি সেশনের। আর এই কারাচি সেশনে এম রাখায় ফান্ডামেন্টাল রাইটের। মহাত্মা গান্ধী 1931-এ যখন সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে পার্টিসিপেট করেন, মহাত্মা গান্ধী কিন্তু সেখানে ডিমান্ড করে বসেন আমাদের ফান্ডামেন্টাল রাইটের, ডিমান্ড ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটের ডিমান্ড করে বসে 1931-এ, ওকে। এই ফান্ডামেন্টাল রাইট কবে দেওয়া হবে? সেটা হচ্ছে আমাদের এরপরে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হবে, সেখানে যেন ফান্ডামেন্টাল রাইটকে ঢুকিয়ে দেওয়া হয়, তার জন্য এখানে সুপারিশ করা হয় আমাদের মহাত্মা গান্ধীর দ্বারা 1931-এ, ওকে। এরপরে চলো আমরা নেক্সট অ্যাক্টে চলে যাই, সেটা হচ্ছে আমাদের 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ওকে। এর ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে। 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের বর্তমান যে সংবিধান আছে, প্রেজেন্ট যে আমাদের কনস্টিটিউশন, তার 70%ই আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকেই কিন্তু নেওয়া, ওকে। আর বাকি 30% ফরেন সোর্স, মানে বিদেশ থেকে ধার করা। তার 70% কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকেই নেওয়া। ফার্স্ট পয়েন্ট, 70% আমাদের প্রেজেন্ট কনস্টিটিউশন has been taken from 1935 Government of India Act. 70% present constitution has been taken from 1935 Government of India Act। 1935 সালে ভারত শাসন আইন থেকে 70% নেওয়া। সেকেন্ড, এই অ্যাক্টে 10টি লিস্ট বানানো হয়, 10 লিস্ট, এবং 321টি আর্টিকেল বানানো হয়। শুধু এ আর লিখলাম, আর্টিকেল মানে অনুচ্ছেদ, 321টি আর্টিকেল বানিয়ে দিল। 3 নম্বর পয়েন্ট, এই অ্যাক্টের দরুনই কলকাতাতে একটি ফেডারাল কোর্ট গঠন হয়। এই ফেডারাল কোর্ট কোথায়? কলকাতাতে একটি ফেডারাল কোর্ট গঠন হয়। এই ফেডারাল কোর্ট কি জিনিস, এটা কিন্তু আমরা যখন সুপ্রিম কোর্ট পড়বো, আমাদের সুপ্রিম কোর্টের আর্টিকেল
সুপ্রিম কোর্টের আর্টিকেল অনুচ্ছেদ, সেটা হচ্ছে আমাদের 324 নম্বর আর্টিকেল, সরি 124 নম্বর আর্টিকেল। 124 নম্বর আর্টিকেলে আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে পড়ি। ওকে, যখন আমরা সুপ্রিম কোর্ট পড়বো সেখানে কিন্তু আমরা ফেডারেল কোর্ট কি জিনিস সেটাকে পুরোপুরি কমপ্লিট করবো, ফেডারেল কোর্টের পুরো ডিটেলস আমরা পড়বো। ওকে, কলকাতাতে কিন্তু ফেডারেল কোর্ট গঠন হয়ে যায়। 4 নাম্বার, আমাদের আমরা এর আগে দেখেছিলাম কলকাতাতে 1774 সালে সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল, কিন্তু তার হেডকোয়ার্টার কোথায় ছিল? কলকাতাতে। সেই সুপ্রিম কোর্টকে কি করে দেওয়া হয়? দিল্লিতে ট্রান্সফার করে দেওয়া হয়। ওকে, সুপ্রিম কোর্ট কি হয়? কলকাতা থেকে দিল্লি চলে যায়, কলকাতা থেকে দিল্লি। সেটা কত সালে? কলকাতা থেকে দিল্লিতে গেল 1935-এ, কিন্তু দিল্লিতে গিয়ে ওয়ার্কিং শুরু হয় 1937 থেকে, কাজ শুরু হয়। এটা কোশ্চিন দেয়, 1937 থেকে ওয়ার্কিং শুরু হয় দিল্লিতে। ওকে, নেক্সট পয়েন্ট, এগুলো মিটিয়ে দিই। নেক্সট পয়েন্ট 5 নম্বর, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আমাদের পাওয়ারের ভাগ করে দেয়। ঠিক আছে, আমাদের যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে পাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু ভাগ হয়ে যায় আমাদের 1935 সালে। ওকে, ডিভাইডেড অফ পাওয়ার, ডিভিশন অফ পাওয়ার, পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, সেন্টার অ্যান্ড স্টেট, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে পাওয়ারটাকে ভাগ করে দেওয়া হয়। 6 নম্বর, এই অ্যাক্টের দরুনই 1 এপ্রিল 1935-এ আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠন হয়ে যায়, যাকে আমরা বলি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এর হেডকোয়ার্টার কোথায় হয়? সেটা হচ্ছে আমাদের কলকাতা, কলকাতা। ওকে, পরবর্তীতে কি হবে? এই হেডকোয়ার্টার কলকাতা থেকে কোথায় চলে যাবে? মুম্বাই। আমরা ইকোনমিক্স এটা পড়ে থাকি। ওকে, বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে মুম্বাই, কিন্তু প্রথম অবস্থায় কথা ছিল সেটা আমাদের কলকাতাতে। ওকে, 1 এপ্রিল 1935-এ। 7, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি গঠন হয়ে যায় এই অ্যাক্টের দরুনই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট, এই পর্যন্ত কিন্তু আমরা এখন যেটা জানি মায়ানমারের কিন্তু আগের নাম ছিল বার্মা। বার্মা কিন্তু ভারতেরই অংশ ছিল। এই অ্যাক্টের দরুন 1937-এ কি হয়? বার্মা ভারত থেকে সেপারেট হয়ে যায়। ওকে, বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, বার্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে বার্মা সেপারেট হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের 1937-এ। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো আমাদের এক্সাম রিলেভেন্ট। আমাদের এক্সামে এই সমস্ত কোশ্চেনগুলো হয়ে থাকে। আমরা এখানে যেগুলো পড়ছি সেগুলো সমস্ত কিছুই কি হচ্ছে? এক্সাম রিলেভেন্ট, কারণ আমরা এখানে পিএইচডি করছি না। ওকে, নেক্সটে চলে যাই। এবার নেক্সটে চলে আসে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা। অ্যাসেম্বলি, যাকে আমরা বলি সংবিধান সভা। ওকে, এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ফার্স্ট ডিমান্ড করে
বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট ডিমান্ড করে, সেটা হচ্ছে পুরোপুরি ভার্বাল ডিমান্ড। সেটা কিন্তু অফিসিয়ালি না। ওকে, নেক্সট ফার্স্ট অফিসিয়াল ডিমান্ড করে সেটা হচ্ছে আমাদের এম.এন. রয়। এই ফার্স্ট যখন ডিমান্ড হয় সেটা সালটা হচ্ছে আমাদের 1895। ফার্স্ট অফিসিয়াল ডিমান্ড করে এম.এন. রয়, সেটা হচ্ছে আমাদের 1934-এ। ওকে, এরপরে আমরা জানি আমাদের ইতিহাসে 1939-এ শুরু হয়ে যায় আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ওয়ার্ল্ড ওয়ার 1939-এ। এই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। এই পদে ছিলেন 1936 থেকে 1944 পর্যন্ত। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু ব্রিটেনের কি হয়, ভারতীয় আর্মির প্রয়োজন হয়ে যায়। ওকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই কারণে কি হয়, ভারতীয়রা একটা ডিমান্ড করে বসে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি দিতে হবে, আমরা ভারতের কি দেবো, আর্মি দেবো। ওকে, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্যই নেক্সট যেটা অফার করে আমাদের ব্রিটেন কিন্তু অফার করে ভারতকে, যেটা আমরা বলি আগস্ট অফার। মানে কিভাবে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হবে তার জন্য কিছু প্রাবধান ওখানে করা হয়, কারণ ওর কি আর্মি দরকার। ওকে, নেক্সটে চলে যায়। কারণ বিধানসভার ডিমান্ড অনেক আগে থেকেই হচ্ছে, আর সেটা কি হচ্ছে, আমাদের ব্রিটেন পার্লামেন্ট মানতে চাইছে না। এখানে বাধ্য হলো মানতে, কারণ হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে, আমাদের ভারতীয় আর্মির দরকার। নেক্সট যেটাকে আমরা বলে থাকি আগস্ট অফার, যেটা আমাদের আসে 1940-এ কি হয়, আগস্ট অফার করা হয়। এই আগস্ট অফারে কিছু প্রাবধান করা হয়, যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি নিয়ে কিছু প্রাবধান হয়। কি কি প্রাবধান? ফার্স্ট হচ্ছে একটা ওয়ার কমিটি গঠন হবে, যুদ্ধ চলছিল সেই কারণে একটা ওয়ার কমিটি গঠন হবে, ওয়ার কমিটি। সেকেন্ড, 2 নাম্বার, সেকেন্ড কি করা হয়, ইন্ডিয়ানরা তাদের নিজের কনস্টিটিউশন নিজেরা লিখতে পাবে এবং তাদেরকে সেলফ রুল দেওয়া হবে। ইন্ডিয়ান উইল গেট to write Indian will get right to make constitution। তারা ইন্ডিয়ানরা নিজের কনস্টিটিউশন নিজেরা বানাবে। ইন্ডিয়ান উইল গেট রাইট টু মেক কনস্টিটিউশন। সেকেন্ড, 1 ফার্স্ট সেকেন্ড থার্ড। এই থার্ডে কি হয়, এখানে কিন্তু যে সংবিধানটা বানানো হবে সে আমাদের সংবিধান সভা যে হবে সেটা ভোটের মাধ্যমে হবে না কিসের মাধ্যমে হবে সেটা কিন্তু এখানে কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। এই কারণে কি হয়, আমাদের এই আগস্ট অফারকে কংগ্রেস কি করে, রিজেক্ট করে দেয়। এর কারণই হচ্ছিল যে এখানে কোথাও কিন্তু ইলেকশন ওয়ার্ডটা নেই, যে ইলেকশনের মাধ্যমে হবে সেটা কিন্তু এখানে বলা নেই। ওকে, আর এখানে কি করে দেওয়া হয়, তাদেরকে সেলফ রুল দেওয়া হবে। দে উইল গেট সেলফ রুল। তাদেরকে আমাদের ইন্ডিয়ানদেরকে কি হবে, স্বরাজ দেওয়া হবে। ইন্ডিয়ান উইল গেট রাইট টু মেক কনস্টিটিউশন অ্যান্ড কি দে উইল গেট সেলফ রুল। এখানে কিন্তু ইলেকশন ওয়ার্ডটা নেই। এই কারণে কি হয়, আমাদের আগস্ট অফার কি হয়, রিজেক্ট হয়ে যায় বাই দ্য কংগ্রেস। রিজেক্টেড বাই কংগ্রেস।
এই আগস্ট অফারের বিরুদ্ধে প্রোটেস্টের জন্য ভারতে একটি আন্দোলন শুরু হয়, যাকে আমরা বলি দিল্লি চলো আন্দোলন। এই সময় শুরু হয়ে যায়, আমাদের নোট দিয়ে লিখলাম এখানে, দিল্লি চলো আন্দোলন। আন্দোলন, ওকে, আগস্ট অফার। এরপরে কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য আরো কিছু অফার আসবে, যেগুলোকে আমরা বলি কিপস মিশন। তারপরে আমাদের আসবে ওয়াভেল প্ল্যান। তারপরে আমরা সিমলা কনফারেন্স পড়বো। দেন আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলির ভোট পড়বো। এগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আজকে এই পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, বাই বাই।